নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর শহরের অন্তর্গত কাঁসাই নদীর পাড়ে রয়েছে গান্ধীঘাট। শহর ছাড়াও পার্শ্ববর্তী শহর খড়গপুর এবং জেলার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের ভিড় জমে এই স্থানে। পাশেই রয়েছে খেয়াঘাট। অ্যানিকেট বাঁধ নির্মাণের পর এই ঘাটে বর্ষা ঋতু ছাড়াও সারা বছর জল থাকে, যে কারণে বছরের সব ঋতুতেই বিকেলে সূর্যাস্ত ও নদী পার্শ্বস্থ সৌন্দর্য উপভোগের জন্য শহরবাসী এই স্থানে আসেন। রয়েছে নৌকা বিহার ও স্পিড বোটের ব্যবস্থা। বিশেষত বাংলা সংস্কৃতির অঙ্গ ও নানান ধর্মীয় রীতিনীতি পালনের জন্য অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। মহালয়া তিথিতে অর্পণ, মকর সংক্রান্তি উপলক্ষে মকর স্নান সহ বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের আগমন ঘটে। জাতির জনকের নামে এই স্থানের নামকরণ, যে কারণে ঘাটের পাশেই পুরসভার উদ্যোগে গান্ধীজির মূর্তি বসানো হয়েছে। সৌন্দর্যায়নের অভাব নেই মূর্তি সংলগ্ন স্থানে, কিন্তু গান্ধীজির মূর্তির একপাশে চশমা নেমে গিয়ে গালের কাছে চলে এসেছে অসচেতনতা বশত। এহেন অবস্থায় মনীষীর প্রতি অবহেলা ধরা পড়ে, যা সত্যিই দৃষ্টিকটু। এছাড়াও গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে পরানো মালা শুকিয়ে গিয়ে গলায় ঝুলছে। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের চোখ এড়িয়ে যায়নি মোটেও এই দৃশ্য। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশালের ভূঁইয়াপাড়ায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে ও এই শীতে একটুখানি উষ্ণতার পরিস্থিতিতে এগিয়ে আসে মেদিনীপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার পক্ষ থেকে একটি শিবিরের মাধ্যমে 50 জন দুস্থ ও শীতার্তদের কম্বল বিতরণ করা হয়। সেই সঙ্গে এলাকায় নেশা মুক্তির বিষয়ে সচেতনতামূলক একটি কার্যক্রম পরিচালনা করেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ও সদস্যগণ। সংস্থার এই ধরনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এলাকাবাসী। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী রত্না দে ও শিক্ষক ও পরিবেশ কর্মী মণিকাঞ্চন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রাজশ্রী মণ্ডল, সুদীপ্তা দে, পারমিতা গিরি সহ অন্যান্যরা। বিগত বেশ কয়েক বছরের মতো এইবারও মকর সংক্রান্তির দিন সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল অবিভক্ত মেদিনীপুরের অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর তীরে গান্ধীঘাটে কুইজ কেন্দ্রের উদ্যোগে বস্ত্র বিতরণ ও অন্ন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে গান্ধীঘাটে সমবেত হওয়া দুস্থ মানুষদের হাতে কিছু নতুন বস্ত্রের পাশাপাশি পরিধানযোগ্য পুরাতন বস্ত্র তুলে দেওয়া হয় এবং তাদের হাতে রান্না করা খিচুড়ি ও তরকারি তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন গান্ধীঘাটে মকর স্নানে আসা পুণ্যার্থীদের মধ্যেও খিচুড়ি বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিঙ্কু চক্রবর্তী, গৌতম বোস, সুভাষ জানা, কৃষ্ণপ্রসাদ ঘরা, স্নেহাশিস চৌধুরী, আলপনা দেবনাথ সহ অন্যান্যরা। টুসু ভাসান দিয়ে শেষ হল মকর পরব তথা কুরমালি বছর। প্রকাশ হল নববর্ষের ক্যালেন্ডার। ছোট মকর অর্থাৎ অগ্রহায়ণ সংক্রান্তিতে ডিনিমায় স্থাপন করে 1 মাস ধরে তার আরাধনা করা হয় টুসু গীত ও বিভিন্ন নেক নেগাচার পালনের মাধ্যমে। আর এই মকর সংক্রান্তির দিন তাকে অর্থাৎ টুসুকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ বিসর্জন। ডিনিমাই গঠন করা হয় গোবরের ওপর বিভিন্ন বীজ স্থাপন করে সিন্দুর, ফুল ও বিভিন্ন উপাচারে। আদিবাসী কুর্মী সম্প্রদায়ের মতে এটা হলো বীজ সংরক্ষণের একটা ভালো উপায়।
সমগ্র ছোটনাগপুরের কুর্মী সহ সব আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব হল এই মকর টুসু পরব। এর শেষের দিকের কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ। আউড়ির দিন বিভিন্ন নেক নিকাচার পালন করা হয়। চাউরির দিন চুগনি বাইটা অর্থাৎ পরিবার এবং সমাজের অনিষ্টকারী ও অপ্রয়োজনীয় জিনিসগুলো জঙ্গলের নির্জন স্থানে ফেলে আসা হয়। পরিবেশ স্বচ্ছ রাখার একটা প্রয়াস। এই দিন চাল রাখা হয় খড়ের তৈরি একটি বিশেষ আধারে, যাকে চালপুরা বলা হয়। তার পরের দিন বাউড়ি। এই দিন বাড়তি খাদ্যশস্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় পুড়ায়। সবে নতুন ধান কৃষকের ঘরে চালে পরিণত হয়েছে। সেই চালের গুঁড়ি দিয়ে বিভিন্ন পিঠে পুলি তৈরি হয়, যার অন্যতম হল মাংস পিঠা। এই দিন বাড়ির মেয়েরা সারা রাত্রি জেগে থেকে টুসু গীত ও টুসু সেবা করেন। বাকিদের রাত্রিবেলায় পায়ে তেল দিয়ে ঘুমোতে হয়। এই সময়ে খুব ঠান্ডার কারণে পায়ে সরিষার তেল ভালো করে মালিশ করে ঘুমানো হয়। পরের দিন মকর সংক্রান্তি অর্থাৎ কুড়মালি বছরের শেষ দিন। এই দিন মকর ডুব ও টুসু ভাসান। সূর্যোদয়ের সাথে সাথে স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করেন সবাই। বিভিন্ন জায়গায় চলে বিভিন্ন নাচ গানের আসর। প্রকাশিত হয় কুড়মালি নববর্ষের ক্যালেন্ডার। এভাবেই কর্মী সম্প্রদায়ের মানুষ পুরাতন বছরকে বিদায় জানায়। আজকে আমাদের এই টুসু ভাসান পরব, কারণ কালকেই হইলে আমাদের হবে লৈতন বছর। আর এই লৈতন বছরে আমাদের হাল পুণ্যা করে আমরা লৈতন বছর পালন করব। তো আজকে আমাদের টুসু ভাসান জ্ঞানমড় বুলান ব্রিজে। তাই সবাইকে আমার অনুরোধ, এই মেলায় আসে, টুসু ভাসান পরবে আসে, আমাদের অনুষ্ঠানটাকে একটু সাফল্যমণ্ডিত করবেন। আমরা কুর্মী সমাজের ডাকে আজকে আমরা এই জানমানো বুলান ব্রিজে একটা অনুষ্ঠান আরম্ভ হইল। আপনার নাম? তারেন্দ্র মাহাতো, আমগাছিয়া। আমরা আজকে হাজির হয়েছি খড়গপুর গ্রামীণের দেয়ানমাড়োর বুলান ব্রিজে টুসু ভাসান উৎসবে। তো আমাদের এক মাস ধরে টুসু যে অনুষ্ঠান চলছিল তার আজকে শেষ দিন টুসু ভাসান দিয়ে। আমাদের আজকে বছরের শেষ দিন মকর পরব। মাংস পিঠা বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের মাংস পিঠা খেয়ে আজকে টুসু ভাসানো হবে। আর আগামীকাল থেকে আইখান যাত্রা নতুন বছর হালপুন্যা হালচার করা হবে। তাই আমাদের আজকে নতুন ক্যালেন্ডার উদ্বোধন করা হলো। আমি শিক্ষক বিপ্লব মাহাতো, রাউতাসুল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনী ও গবেষক গবেষিকাদের যৌথ উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ত্রাণ বিতরণ কর্মসূচি হল মকর সংক্রান্তির পবিত্র দিনে। এই দিন তারা করোনা পরিস্থিতির সব রকম সাবধানতা অবলম্বন করে সব মিলিয়ে প্রায় 1 শতাধিক দুস্থ ও অসহায় মানুষজনদের ত্রাণ স্বরূপ নতুন কম্বল, মশারি ও নতুন বস্ত্র তুলে দিলেন। করোনাকালে তাদের এই দ্বিতীয় পর্যায়ে ত্রাণ বিতরণে তাদের মূল লক্ষ্য ছিল হাসপাতাল, স্টেশন চত্বরের ভ্রাম্যমাণ মানুষ, ঝুপড়িবাসী ও বস্তি এলাকার মানুষদের কাছে নিজেদের সামর্থ্য মতো কিছু পৌঁছানো। এছাড়াও তারা মকর সংক্রান্তিতে মেদিনীপুরে কাঁসাই নদীর বিভিন্ন ঘাটে ভ্রাম্যমাণ দুস্থ মানুষজনদের হাতে বেশ কিছু সামগ্রী তুলে দিয়েছেন। তাদের এই দিনের কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করেন বিভাগীয় বরিষ্ঠ অধ্যাপক বাণীরঞ্জন দে। আদালতে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও মারধর করে বাড়ি থেকে ভাইয়ের পরিবারকে বার করে দেওয়ার অভিযোগ উঠল দিদির ওপর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর গোলাপুটি এলাকায়। প্রায় 10 বছর ধরে এই বাড়িতে পরিবার নিয়ে থাকেন রবি শঙ্কর জানা। ভাড়া দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর জুলুমবাজি, অত্যাচার করা হতো বাড়ি ছাড়ার জন্য। এ নিয়ে আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আনেন রবি শঙ্কর বাবু। কিন্তু এরপর গত রবিবার বাইরের কিছু লোকজনকে নিয়ে এসে বাড়ির মহিলাদের ওপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। একদিন পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খড়গপুর চাঁদমারি হসপিটালে ভর্তি করা হয়। এ নিয়ে খড়গপুর লোকাল থানায় জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আদালতে কেন গিয়েছেন তা নিয়েও কথা শোনানো হয় বলে অভিযোগ। আমি দিদি বাড়িতে আজ 10 বছর ছিলাম, কিন্তু কোন জায়গায়? ওই মাদপুর গোলাপুটিতে ওই ঘরটাতে আমি আজ 10 বছর ছিলাম। তো আমাকে দিদি যাই বলছিল যে তোকে এই ঘরটা বিক্রি করে দেবো যাওয়ার সময়, আর এখন তুই থাক, যেদিন আমাদের বিক্রি করা হবে সেদিন আমি বিক্রি করে দেবো। তো এখন তারপরে ওরা বিক্রি করার কথা বলতে আমি ওদেরকে 21 লাখ টাকা দাম দিয়েছিলাম। তো ওরা পরে আমাকে আর না জানিয়ে পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছে, ওয়াল পোস্টিং করেছে, দিয়ে আমাকে না জানিয়ে লোকের কাছ থেকে প্রায় 30 লাখ টাকা বিক্রি করে বলে করেছে, আর 10 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে।
তারপর আমি যখন বুঝতে পারলাম তখন আমি ওটা হচ্ছে ইয়েতে কোর্টে স্টে অর্ডার নিলাম। স্টে অর্ডার নেওয়ার পরেও ওনারা আমাকে থানায় বসে মীমাংসা করে নেওয়ার জন্য আমাকে মেজবাবু ডাকলেন। আমি সকাল 11টা থেকে থানায় বসে আছি, আর ওদিকে সমস্ত লোক গিয়ে আমার হচ্ছে দাদা ভবানী শঙ্কর জানা, পরেশচন্দ্র জানা, শিবপ্রসাদ জানা, দিদি লতিকা পট্টনায়ক, মৌসুম পট্টনায়ক আর শুভঙ্কর জানা সবাই মিলে আমার ঘর একদম ম্যাস্ট করে দিয়েছে। আর আমার স্ত্রীর যৌনাঙ্গের উপরে লাঠি মেরেছে, তার শাড়ি ব্লাউজ ছিঁড়াছিঁড়ি করে দিয়ে আমাদের বলা সত্ত্বে বলছে আপনি কোর্টে গেছেন, কোর্টে চলে যান। আমি এখন কি করব এই পায়ে আমি কিছু বুঝতে পারছি না। ওদের একটা পারিবারিক সমস্যা, একটা ঘরকে কেন্দ্র করে, একটা বাড়িতে থাকাকে কেন্দ্র করে। নিজেরই দিদি জামাইবাবুর বাড়িতে রবি জানা বলে যে ভদ্রলোক, ওই ভদ্রলোক ভাড়া থাকতেন। তো ওর দিদি কলকাতায় থাকতেন, কলকাতায় দিদি জামাইবাবু ওনাদের নিজস্ব বাড়ি আছে। তো এই বাড়িটি উনি বিক্রি করবেন বলে ওই রবিবাবুর জামাইবাবু ডিক্লারেশন করেছিল। তখন রবিবাবুর সাথে একটা দামও হয়েছিল। এবার ভেতর থেকে কোনো দালালকে লাগিয়ে, এলাকার প্রসিদ্ধ কোনো দালালকে লাগিয়ে, সেই দিদি জামাইবাবু না জানিয়ে, ভাইকে না জানিয়ে, রবিবাবুকে না জানিয়ে উনি জায়গা বিক্রি করে দিয়েছেন অন্য লোককে। ওই রবিবার সব পিসি আর জেঠুরা এসে আমাদেরকে হঠাৎ করে আমাদের দুজনের ফোন ছাড়িয়ে নিয়েছে, আমার আর মায়ের। দিয়ে ফোন ছাড়িয়ে হঠাৎ করে ওরা মানে সব কিছু ছুঁড়ে বের করতে শুরু করলো। আমরা যে আটকাতে শুরু করেছি তখন আমাদের সবাইকে মেরেছে। বাবা ছিল না এই অবস্থাতে, মাকে তো মেরেইছে। আমরা মাকে মেরেছে দেখে আমরা যে আটকাতে গিয়েছি আমাদেরকেও তখন মেরেছে। এমনকি মা যখন ওই কপাটের কাছে বসে আছে, ওরা সব কিছু বের করে দিচ্ছে ভেঙে, তখন মাকে ওরা শিবপ্রসাদ জানা আমার ছোট জেঠু ওই আলনাটাকে ভেঙে অনেকবার মারারও চেষ্টা করেছে। খাট উল্টে ফেলে দিয়েছে মাথার উপর, যাতে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তাও পারেনি। যখন লাস্টে বলছে ওদের কোমরে দড়ি বেঁধে ওদেরকে বাইরে বের করে দে, এইসব বলেছে। ভাই বোনকে এমন মেরেছে, ওদেরকে এইখানে এনে ইঞ্জেকশন দিয়ে তা ওষুধ নিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক সংগঠনের লোক? না, আমার নিজের ফ্যামিলির, আমার নিজের জেঠুরা পিসি। তারা দীর্ঘদিন ধরে ছিল তোমাদের সাথে, মারলো? হ্যাঁ, দীর্ঘদিন সাথে আমাদের সাথে ছিল। এখন আমাদেরকে হঠাৎ করে বলছে ওই বাড়িটাতে আমরা 10 বছর থাকি, সঙ্গে সঙ্গে বলছে যে ওই বাড়িটা ছেড়ে দিতে। তো বাবা সময় চেয়েছিল, ওরা ঠিকভাবে সময় দিচ্ছিল না, তখন ওই বাড়িটার উপর স্টে অর্ডার করেছিল। এবার স্টে অর্ডার যেহেতু করেছে, ওদের রাগ হয়েছে, বলছে কেন স্টে অর্ডার করবি, আমার বাড়ি, তোর বাড়ি এটা, এইসব বলেছে। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু সেরকম কোনো পুলিশের কাছ থেকে তো হেল্প পাইনি। আমাদের সেই সব জিনিস ফেলে দিয়েছে, আমাদের টাকা পয়সা এমনকি আমরা পাচ্ছি না, আমাদের কত জিনিস কিছুই পাচ্ছি না, তাও পুলিশ হেল্প করছে না। এই সময় কি করবে? এই সময় কি চাইছো তুমি? আমি তো আমার নিজের ফ্যামিলির জন্য জাস্টিস চাইছি। এখন চাইছি যাতে আমাদেরকে একটু হেল্প করে। হলদিয়া তালপুকুর যুব তারা ক্লাবের আয়োজনে যুব দিবস উপলক্ষে 2 দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে এসে সেবা কেন্দ্রকে হারিয়ে বিজয়ী হয় পাতিখালী আমৃতান সংঘ। উভয় দলের হাতে ট্রফি ও মানপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জাতীয় ভলিবল খেলোয়াড় পার্থ দাস, প্রাক্তন অধ্যাপক অরুণ কুমার দাস, সমাজসেবী সুকমল প্রধান প্রমুখ। বাসুদেবপুর তালপুকুর যুবতারা ক্লাবের উদ্যোগে এটা প্রথমবারই আমরা প্রথমেই এই উদ্যোগ নিলাম যে ভলি টুর্নামেন্ট করবো বলে। প্রত্যেকটা মেম্বারের উৎসাহে মোটামুটি করতে আগামী বছর আমরা আরো চিন্তাধারা করেছি, এর থেকে আরো ভালো মতো যাতে করা যায় সেই চেষ্টায় আমরা আছি। বিগত কয়েক বছরের ন্যায় এবারও হাওড়া সমতা যুব সংঘের সহযোগিতায় মেদিনীপুর শহরের গান্ধীঘাটে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার পক্ষে শিক্ষক গৌতম বোস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।